সকাল টিনা। শুভ সকাল আজমি। শুভ সকাল দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলার 7:30 বাজার সাথে সাথে আজকে সানডে চলে এসেছি আমরা। আর প্রত্যেকদিন যেটা বলি, আমি গতদিনও বলে গেছিলাম যে আমরা আসলে এখন আবদার করেই বলি খানিকটা যে আপনারা নিশ্চয়ই বসে যাবেন আমাদের সাথে, এটাই আশা করছি আমরা এবং জানি অনেকে বসেও গেছেন। আর শুরুতে আমাদের ওয়েব অ্যাড্রেসটা একবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনারা জানাতে পারেন কিন্তু কারা কারা আমাদের সাথে রয়েছেন। আর এই যে অ্যাড্রেসটা এখন যাচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, ছবি আমাদেরকে যারা পাঠাচ্ছেন, কারণ বৃষ্টি আজকেও হচ্ছে এবং বর্ষার ছবি আমরা চাইছি আপনাদের থেকে। তো বর্ষার ছবি যারা পাঠিয়েছেন কিংবা এখনও পাঠাতে চান, মানে যারা পাঠিয়েছেন এরকম নয় আর পাঠাবেন না, প্লিজ পাঠাতে থাকুন। এখানেই পাঠান, ইনবক্স করে পাঠান। বাকিটুকুন ছোট্ট করে আজমির বলে দেবে। তার আগে একটু ফর্মালি বলে নিই যে আমি টিনা চলে এসেছি এবং আজমিরও চলে এসেছি। 1 ঘন্টায় নানা রকমের অনুষঙ্গ নিয়ে সাজানো সকালে বাংলাদেশের সঙ্গী হচ্ছেন আপনি। টিনা প্রথমে এসেই কিন্তু ওই যে আবদার করেই বললো, প্রতিদিনের সকালবেলাটা আমরা আসলে চেষ্টা করি আপনাদের সাথে ভাগাভাগি করে সময়টাকে কাটাতে। তাই যারা এখন আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চয়ই আপনার দিনটা আজকে পুরো দিনটাই খুব ভালো যাবে এটা প্রত্যাশা। আর টিনা, আমরা যেহেতু প্রতিদিনের মতো করে আমি ছোট্ট করে একটু বলে দিতে বলেছিলাম, তুমি একটু বলো কেমন করে পাঠাবে ছবি। আচ্ছা, ছবি পাঠাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ছবিটা তুলতে হবে এবং ছবিটা তুলে আপনারা আমাদের facebook.com/সকালের বাংলাদেশে ইনবক্স করে পাঠাবেন। আর প্রতিদিন আমরা একটা করে ছবি আপনাদেরকে দেখাই এবং মাসের একজন ছবি বিজয়ীকেও কিন্তু খুঁজে বের করে যার হাতে আমরা তুলে দিই পুরস্কার। ব্যাস, এই তো। আর এবার আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। একটু শুরুতেই যেটা করব আমরা, সবার আগে কোথায় কি হচ্ছে সারা বাংলাদেশের এগুলো একটু টুকটাক করে জানাবে। তুমি শুরু করবে না আমি? আচ্ছা, যারা ঢাকায় রয়েছেন আয়োজনটি তাদের জন্য। দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হুইজ কিড এর উদ্যোগে ধানমন্ডির হোয়াইট প্যালেসে চলছে অনলাইন ভিত্তিক শপের 3 দিন ব্যাপী ঈদ লাইফস্টাইল কেয়ার 2015 শীর্ষক মেলা। এই মেলায় ফেসবুক এবং অনলাইন ভিত্তিক 50টি শপিং শপ অংশ নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য কিন্তু এটি উন্মুক্ত থাকছে এবং আজকে এই মেলা শেষ দিন। আর যেহেতু শেষ দিন, নিশ্চয়ই লাইফস্টাইল ফেয়ার একটা চলে যাবেন আপনারা যারা জাননি। এবং ঢাকার আরও একটা আয়োজন এই মুহূর্তে, ঢাকার কারওয়ান বাজারে ডেইলি স্টার, বেঙ্গল আর্ট, ক্রসিং কটে বেঙ্গল সিনেমা উদ্যোগে চলছে, মানে আজ প্রদর্শিত হবে তাবার্তো রাসেলিনি পরিচালিত ইতালীয় চলচ্চিত্র ভিয়াজিও ইন ইতালিয়া বা জার্নি টু ইটালি চলচ্চিত্রটির প্রদর্শনী। এটি সর্বসাধারণের জন্য খোলা থাকছে। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাবো, ঠিক আয়োজন নয়, এটা একটা ইনফরমেশন, এবং সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজ থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন এবং ঈদের ছুটি। গ্রীষ্মকালীন এবং ঈদ উল ফিতরের ছুটি শেষে বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলো 26 জুলাই থেকে যথারীতি খুলবে। আরও একটি ঢাকার আয়োজন এই মুহূর্তে, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে চলছে দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য জামদানি প্রদর্শনী 2015। প্রদর্শনীতে মোট 38টি স্টল রয়েছে এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে এবং এটি চলবে 10ই জুলাই পর্যন্ত। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2015। 65টি প্রতিষ্ঠানের 87টি স্টল এই মেলাতে অংশ নিয়েছে। ঢাকায় অনেকগুলো আয়োজন রয়েছে, প্রত্যেক দিনের মতোই আরও একবার ঢাকার একটি আয়োজন। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে চলছে মাসব্যাপী জামদানি এবং তাঁত বস্ত্র মেলা, যেটি অনেক দিন ধরেই চলছে। মেলায় অংশ নিয়েছে 50টি প্রতিষ্ঠান। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে। যারা রয়েছেন চট্টগ্রামে, আয়োজনটি তাদের জন্য। চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে চলছে 22 দিন ব্যাপী ঈদ আইটি ফেস্টিভ্যাল 2015। প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ঢাকা থেকে এবার একটু বন্দরনগরী চট্টগ্রামের দিকে যাই। চট্টগ্রামের একটি আয়োজন জানাচ্ছে এই মুহূর্তে, লায়ন্স ক্লাব অফ চিটাগং ফটিকছড়ির আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যারা রয়েছেন রাজশাহীতে, আয়োজনটি তাদের জন্য। নগরের কালেক্টরেট মাঠে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারে মেলায় প্রায় 123টি স্টল রয়েছে। মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে। যশোরের একটি আয়োজন এই মুহূর্তে, জাতীয় মহিলা সংস্থা যশোরের আয়োজনে চলছে 10 দিন ব্যাপী ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ঈদ মেলা। আজ এই মেলার শেষ দিন, তাই এতদিন যারা জাননি, এটিও অনেক দিন ধরে চলছিল, নিশ্চয়ই আজ চলে যাবেন। এবং এভাবে করে দর্শক আমাদের নানান রকমের আয়োজন আমরা প্রতিদিন জানাই। এছাড়া আমরা জানতে চাই আপনার এলাকার আয়োজনগুলোর কথা, তাই ফেসবুকে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে ইনফরমেশনটা জানাতে পারেন। অন্ততপক্ষে
একদিন আগে এবং আমরা একদিন পরে সকালে বাংলাদেশে চেষ্টা করব সেই আয়োজনগুলো দেশবাসীর সাথে শেয়ার করতে। এবং এই অবশ্যই মুহূর্তে তাই। টিনা, এই মুহূর্তে আমরা সংবাদপত্র থেকে কয়েকটা শিরোনাম জানিয়ে দিচ্ছি, কয়েকটা সংবাদপত্র থেকে, মানে দেশের বিশেষ বিশেষ কয়েকটি দৈনিক হাতে রয়েছে আমাদের, এখান থেকেই কয়েকটি শিরোনাম জানাচ্ছি। শুরুটা আজমির করছে। প্রথম আলো দিয়ে শুরু করছি। উইকিলিক্সে সৌদি আরবের গোপন নথি, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা চেয়েছে আওয়ামী লীগ। এছাড়া আশা এবার স্পিনারদের ঘিরে, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচ আজ। এছাড়া কুমারখালীর সরকারি খাদ্য গুদাম নিম্নমানের গম গুদামে নিতে সাংসদের বাধা। এবং দেখতে পাচ্ছি লাস্ট বা শেষ যে শিরোনামটি জানাবো, ইউনিয়ন তথ্য কেন্দ্র নারী উদ্যোক্তার অর্ধেক ঝরে গেছেন, জানিয়ে দিলাম টিনা। আচ্ছা, এরপরে আমি দৈনিক যুগান্তর থেকেই জানাচ্ছি কয়েকটা শিরোনাম, যেটি হচ্ছে শুরুতেই আমি যেটি দেখতে পাচ্ছি লিড হয়েছে যুগান্তরে, যেটি হচ্ছে ঝুঁকিতে 90 ভাগ রেল সেতু, সার্ধশত বর্ষের পুরনো সেতু দিয়ে চলছে ট্রেন, উন্নয়নে নেই কোনো প্রকল্প, 2878 কিলোমিটারের সেতু 3629টি। আর এরপরে কুষ্টিয়ার গুদামে পচা গম ঢুকতে দেননি এমপি রউফ। এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে সোনালী ও অগ্রণী ব্যাংকে আরও 3136 কোটি টাকার জালিয়াতি। সবগুলোই বেশ অ্যালার্মিং। তার মধ্যে একটা ভালো খবর ছিল, যেটি কুষ্টিয়ার গুদামে পচা গম ঢুকতে দেননি। আর এরপরে খেলার খবরে চলে যায় বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। আর এরপরে বাড়ল ভূমি উন্নয়ন কর, 20 বছর পর পুনর্নির্ধারণ। এই তো। এবারে জানাবো দৈনিক সমকাল থেকে প্রধান শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকে অসত্য তথ্য দিয়েছে কৃষি ব্যাংক, 318 কোটি টাকার অনিয়ম। ব্রাজিলের গম ফিরিয়ে দিলেন এমপি রউফ। এছাড়া ফেসে যাবেন অনেক রাঘব বোয়াল, কোকেন পাচার ইস্যুতে এটি করা হয়েছে। টাইগাররা উজ্জীবিত, আত্মবিশ্বাসী, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 আজ, জানিয়ে দিলাম। আচ্ছা, দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি কয়েকটি শিরোনাম যেগুলো হয়েছে ইত্তেফাকে। শুরুতেই লতিফ সিদ্দিকীর এমপি পদ নিয়ে লুকোচুরি, দল থেকে বহিষ্কৃত হয়ে এর আগে 2 জনের সংসদ সদস্য পদ খারিজ হয়েছিল এবং 16 বছর আগে সর্বোচ্চ আদালতে ইস্যুটির মীমাংসা হয়। আর এরপরে বিশ্বসভায় মাথা উঁচু করে চলবো আমরা, এটি ক্রিকেট দলকে দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেছেন। বিচার বিভাগের ন্যায্য সমালোচনা করা যেতে পারে, প্রধান বিচারপতি বলেছেন এটি। এবং এবছর আরও ওমরা ভিসা পাবে না বাংলাদেশিরা, এবছর আর ওমরা ভিসা পাবে না বাংলাদেশিরা, এটি দেখতে পাচ্ছি ইত্তেফাকে। মক্কা থেকে ফেরেনি প্রায় 5000, এটি রয়েছে। এবং খেলার প্রসঙ্গে টি-20 ট্রফির লড়াই শুরু আজ, টাইগারদের সঙ্গী আত্মবিশ্বাস। আর এরপরে বাসের অগ্রিম টিকিট মিলছে তবে ... ইত্তেফাক এটি জানাচ্ছে। এবং ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 9 জুলাই। এই তো। এবারে জানাবো দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান শিরোনাম, উপমহাদেশে AQIS এর নীল নকশা, বঙ্গে আইএস রাজ্য। এটা হচ্ছে প্রধান শিরোনাম দৈনিক জনকণ্ঠ থেকে। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিবারটি আইএস এর কাছে, এটাকেও গুরুত্বের সাথে চেপেছে দৈনিক জনকণ্ঠ। দেখতে পাচ্ছি দিনভর যানজট, চরম ভোগান্তি নিয়ে এখানে কিন্তু একটা সংবাদ ছেপেছে এই জাতীয় দৈনিকটি। এবং উড়াল সেতুর 8 কিলোমিটার জুড়ে নির্মাণ সামগ্রী, মাটির গর্ত। প্রধান শিরোনামগুলো জানিয়ে দিলাম ঠিক। আচ্ছা, সর্বশেষ দ্য ডেইলি স্টার থেকে শিরোনামগুলো জানাচ্ছি আমি, প্রথম পাতা থেকে বিশেষ করে জানাচ্ছি। শুরুতেই ডেইলি স্টার সিজারিয়ান বার্থ নিয়ে একটা শিরোনাম করেছে, বলছে সিজারিয়ান বার্থস আপ মোস্টলি অন গ্রিড, লাক্স ওয়াচ প্রাইভেট হেলথ কেয়ার প্রোভাইডার্স রেসপন্সিবল। আর এরপরে টেস্ট দেন স্টোর, আওয়ামী লীগ লমেকার স্টপ স্টোরিং অফ ব্রাজিলিয়ান ভেট ইন কুষ্টিয়া ওয়্যারহাউস। এটি গম আটকে দিয়েছেন সেটি। এবং মমতাজ আইজ অন ফারাক্কা, এটিও একটি দেখতে পাচ্ছি শিরোনাম দ্য ডেইলি স্টারে। এরপরে সৌদি গভর্নমেন্ট রিফিউজ টু ইন্টারভেন, এটিও দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টারে। এই তো। আমরা জানিয়ে দিলাম দেশের জাতীয় দৈনিকগুলো থেকে প্রধান শিরোনামগুলো। দর্শক, এর বাইরেও নানান রকমের শিরোনাম আছে, যেটা সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আজকে কিন্তু বিভিন্ন সংবাদের সাথে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার প্রথম টি-20 সংবাদটি খুব গুরুত্বের সাথে চেপেছে এবং টাইগাররা খুব আত্মবিশ্বাসী, এরকমটাই কিন্তু আমরা জানতে পারছি। অবশ্যই তাই, এবং আত্মবিশ্বাসী থাকারই কথা, কারণ আমাদের পাস্ট রেকর্ড তাই বলছে গত কিছু খেলার। যাই হোক, টাইগারদের শুভকামনা জানিয়ে আপাতত এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে আমাদের অতিথিদের নিয়ে ফিরছি, আপনার সাথেই থাকুন।
বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশের সাথে রয়েছেন এবং টিনা আমাদের বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমরা কিন্তু দুজন অতিথি নিয়ে ফিরছি। আমাদের সাথে সেই অতিথিদের আলাপ করে দিবে টিনা আমাদের। একেবারে তাই। আমি আমার ডান দিক থেকে শুরু করছি। ডান দিকে রয়েছেন AM রায়হান এবং একদম এক্সট্রিম রাইটে রয়েছেন সঞ্জিদা হুসেন। সঞ্জিদার ডাকনাম বর্ণা, আমি বর্ণা বলে ডাকি আমার কমিউনিকেশনের সুবিধার্থে। আচ্ছা, দুজনকেই শুভ সকাল। আচ্ছা, তার আগে আমি একটুখানি দর্শকদেরকে বলিনি কেন আজ ওনাদেরকে পেয়েছি আমরা আমাদের মধ্যে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব 2015 চলছে এটি। তো ফোরাম এসডি এর দুজনই সদস্য, ফোরাম এসডিএই এটা আয়োজন করেছে। এই সম্পর্কেই আমরা একটুখানি কথা বলবো, এই ঈদ উৎসবটা নিয়েই মূলত আমরা কথা বলবো। এজন্যই দুজনকে আজ আমরা পেয়েছি। খুবই ভালো কজ, উদ্দেশ্যটা খুবই ভালো। তার ঈদ উৎসবে যাওয়ার আগে আমি একটু শুরুতে জানতে চাই না ফোরাম এসডিএ কি নিয়ে কাজ করে? আচ্ছা, আমি বলতেছি সেটা হচ্ছে ফোরাম এসডিএ, ফোরাম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা মূলত যে ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস রাখার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট দেখা যায় যে অনেক বড় একটা ব্যাপার, তো একার পক্ষে এটা কাজটা করা যায় না। এই জন্য আমরা অ্যাওয়ারনেসটা রাখছি যেন অন্যরাও আমাদের মতো এই কাজটা করতে পারে। এই তাগিদেই আমরা হচ্ছে ফোরাম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস নামে আমরা সংগঠনটা শুরু করি। আচ্ছা, কবে থেকে শুরু করেন এটা? আমরা 2012-তে আমাদের প্রথম কার্যক্রম শুরু করি এবং তখন থেকেই আমরা এখন পর্যন্ত রেগুলার কাজ করে আসতেছি। আচ্ছা, সেক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব 2015 কি থাকছে, এই আয়োজনটি সম্পর্কে একটু জানতে চাই। এই আয়োজনটা সম্পর্কে যদি বলতে চাই সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করতেছি আমরা 2012 থেকেই। এই আয়োজনে বরাবর নিয়ে সবসময় আমরা দুইটা ইভেন্টই থাকে। তো এটাতে মূলত আমরা প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে জড়ো করি এক জায়গায়। জড়ো করার পর আমাদের যে ভলেন্টিয়াররা থাকে এবং আমাদের মেম্বার যারা থাকে সবাই মিলে আমরা এদেরকে মেহেদি পরিয়ে দিই। তো মেহেদি পরিয়ে দেওয়ার পর এবং যার যার যে বাচ্চাদের সাইজ অনুযায়ী সবার কাছে আপনার ড্রেস দেয়া থাকে, তো ওই বাচ্চাদেরকে আমরা তখন ড্রেসগুলো দিয়ে দিই আর কি। আচ্ছা, সঞ্জিদার কাছে একটুখানি আসবো একই ইস্যু নিয়ে, মেহেদি এবং জামা কাপড় পোশাক যেটা। এবার একটা স্লোগানও দেখতে পাচ্ছি আমি, নতুন জামা রঙিন হাত ঈদ হবে জমজমাট। প্রত্যেকবারই একটা নতুন নতুন স্লোগান থাকে, মানে এবছর চেষ্টা করি আমরা একটা স্লোগান রাখার জন্য প্রত্যেকটা ঈদ উৎসবে। আচ্ছা, সঞ্জিদার থেকে জানতে চাই এটা কি শুধুমাত্র ঢাকাই হচ্ছে নাকি ঢাকার বাইরেও যাওয়ার প্ল্যান আছে কিংবা হচ্ছে? আচ্ছা, আমরা 2012-তে যখন শুরু করি তখন শুধু আমরা ঢাকাতেই করেছিলাম। আচ্ছা, আর ঢাকার 15 থেকে 20টা পয়েন্টে আমরা কাপড় চোপড় দিয়েছিলাম, মেহেদি পরিয়েছিলাম। তো তারপর থেকে 2013 থেকে আমরা ঢাকার বাইরে যাওয়া শুরু করলাম। প্রথমে আমাদের ঢাকা এবং চিটাগংয়ে হলো, তারপর থেকে আমরা ঢাকা, চিটাগং, এবার আমরা 5টা জেলায় করছি। ঢাকা, চিটাগং, কক্সবাজার, নেত্রকোনা এবং বগুড়াতে 5টা জেলায় করছি। সব জায়গায় আমরা কাপড় চোপড় দিচ্ছি, সাথে আমরা মেহেদি পরিয়ে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে একটা ভাইটাল কোয়েশ্চেন দাঁড়ায় যে এত বড় অ্যারেঞ্জমেন্ট, আপনাদের এই যে জনশক্তি বা ভলান্টিয়ার মানে কি পরিমাণ, এবং তারা কি সবাই স্বেচ্ছাসেবিত? হ্যাঁ, সবাই স্বেচ্ছাসেবী এবং সবার নিজের ইচ্ছাতেই আসে এবং আমরা মানে অনেক ভালো রেসপন্স পাই। দেখা যায় যে একটা ইভেন্টে আমাদের 50 থেকে 60 জন ভলান্টিয়ারও আমাদের সাথে কাজ করে। তারা বিভিন্ন পয়েন্টের থেকে বা একসাথে আমরা পিক আপ ভাড়া করে মেইনলি আমরা কাপড় চোপড়গুলো প্রোভাইড করি। তো ওরা সবাই আমাদের সাথে থাকে এবং অন্যান্য জেলাতে যখন করি তখন আমরা অনেক ভালো রেসপন্স পাই, অনেক ভলান্টিয়ার আসে। ভলান্টিয়াররা মেইনলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করে আসে বা ফেসবুকের মাধ্যমে আমার সাথে অ্যাড হয়ে একসাথে আমরা কাজ করছি। আচ্ছা, তার মানে এই যোগাযোগের এই মাধ্যমগুলো খুব ভালো মানে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমি একটু বলি যে জেলাগুলো নির্ধারণ করা হচ্ছে, যেরকম কক্সবাজার, নেত্রকোনা, মানে এই জেলাগুলো কিভাবে নির্ধারণ করে থাকেন যেখানে এখানে যাব? আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা মূলত যেই অঞ্চলগুলোতে টিম হয় তো ওদেরকে আমরা ওই এরিয়াতে সার্ভে করার জন্য বলে দিই। কারণ হচ্ছে যার যার এরিয়া তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে তাদের কোন কোন অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, তাদেরকে এই ড্রেসগুলো দেওয়া দরকার, তাদেরকে মেহেদিগুলো দেওয়া দরকার। দেন তারা আমাদেরকে একটা রিপোর্ট দেয়, রিপোর্ট জমা দিলে এটার উপর আমরা দেখি, সবাই দেখে এরপর আমরা সিদ্ধান্ত দিয়ে দিই যে আপনারা এই জায়গাগুলোতে দিয়ে দেন। আর আমাদের ভলেন্টিয়ার টিমগুলোর ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম কিন্তু 6 জন। তো 6 জন আমরা টিমটার কাজটা শুরু করি। দেখা যায় তারপরে এটা আস্তে আস্তে টিম হইতে আমাদের যে ফেসবুকে এখন আমাদের গ্রুপ মেম্বার প্রায় 8000 প্লাস। আমাদের 8000 প্লাস মেম্বার এবং আমরা বাংলাদেশে অনেকগুলো টিম আমাদের সাথে এখন কাজ করতেছে। আমাদের এই বছর আমাদের সাথে নতুন টিম যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বগুড়ায়। হ্যাঁ, বগুড়ায় যুক্ত হচ্ছে। আর এর আগে আমাদের চট্টগ্রাম টিম গতবার আমাদের সাথে কাজ করতেছে গতবার থেকেই। তো এইভাবেই আমাদের টিমগুলো আর কি বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তো যে কেউ চাইলে আমাদের সাথে এইভাবে কাজ করতে পারে আর কি, ভলান্টিয়ার ওয়ার্ক। একটু জানার ইচ্ছা, কৌতূহল বলতে পারেন যে এত বড় একটা
আয়োজন বা এত বড় একটা উদ্যোগ, ফান্ড কোত্থেকে আসছে? আচ্ছা, ফান্ডিং এর ব্যাপারটা হচ্ছে, ফান্ডিং এর ব্যাপারটা প্রাইমারি যে আমাদের ফান্ডের মূল যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে আমরা সেলফ, যে আমরা নিজেরা আমাদের যে পকেট মানি থাকে স্টুডেন্টরা বেশিরভাগ, আমরা মান্থলি একটা মানে অ্যামাউন্ট আমরা রাখি সবাই, মানে মেম্বাররা, যে একটা অ্যামাউন্ট রাখি যে বছরে যখন আমরা কোনো ইভেন্ট করব তখন এই টাকাটা আমরা ওইখানে দিব, এভাবে করি। প্লাস ঈদের সময় যেটা করি যে আমাদের যে হাত খরচের টাকা হোক বা শপিং এর জন্য আমরা যে টাকাটা পাই সেখান থেকে আমরা কিছুটা টাকা করে সেভ করে আমরা এই ঈদ উৎসবে দেই, মানে এদের জন্য কাজ করি। আর যারা ভলান্টিয়ার আছে ওরা দেয়, আমাদের ফ্যামিলি থেকে অনেক ফ্যামিলি মেম্বাররা, ফ্রেন্ডসরা বা আশেপাশে যারা আছে বা অনেকে দেখা যায় যে ফেসবুকের মাধ্যমেও দেখে আমাদের সাথে মানে হেল্প করে, সাপোর্টটা আসে। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই চমৎকার। এবং তাহলে এরকম স্বেচ্ছাসেবী স্টুডেন্ট যাদেরকে টিনা মানে যারা শুধুমাত্র পকেট খরচের টাকা দিয়ে এরকম একটা চমৎকার কাজের সাথে জড়িয়ে গেছে, অবশ্যই শ্রদ্ধা জানাই প্রত্যেকটা মানুষকে। জানতে চাই যে যেহেতু আপনি বলেছেন যে আপনারা চেষ্টা করেন দুটা ঈদেই আপনাদের কোনো না কোনো কার্যক্রম রাখতে, ব্যাপারগুলো কি শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে ঘিরেই নাকি সামনে আরো কোনো প্ল্যান আছে আপনাদের? হ্যাঁ, সামনে আরো প্ল্যান আছে, যে আমরা যে শুধু ঈদ উৎসব করছি তা না, ঈদটাকে আমরা একটা মেইন ইভেন্ট ধরে নিয়েছি আমরা। বাট আমরা সারা বছরই, বিশেষ করে বাচ্চারা, যে পথ শিশুদের অনেক স্কুল আছে ঢাকায়, ঢাকার বাইরে, আমরা ওই সব স্কুলে মানে লেখাপড়ার জন্য যা যা প্রয়োজনীয় বই, খাতা, পেন্সিল বা এই ধরনের যে জিনিসগুলো ওগুলো আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করি ওগুলো দেওয়ার জন্য। প্লাস ওদেরকে যে গত বছর আমরা সামারে একটা ইভেন্ট করেছিলাম, তরমুজ উৎসব, আমরা বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে আমরা তরমুজ খাইয়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন কাজ করছি। জি, আচ্ছা, আমি না এখানে খুবই মানে কৌতূহলী জানতে যে এরকম চমৎকার চমৎকার আইডিয়া স্টুডেন্ট লাইফে, তো এটা নিঃসন্দেহে সম্মান জানানোর মতো। আজমির বললো যে এটা স্টুডেন্টদের মাথা থেকে আসা, বিশেষ করে এই আইডিয়া কার মাথা থেকে এসেছিল? আইডিয়াটা আসলে ওই শুরুর গল্পটা আমি একটু বলি, যেহেতু সংগঠন। তা আমি আমার এক ফ্রেন্ডের বাসায়, আচ্ছা বাপ্পি নাম, ওর বাসায় গেলাম। তো হুট করে বললো যে আমার এক ফ্রেন্ড আছে ঝুমুর, আমরা তো একটু স্ট্রিট চাইল্ড নিয়ে আমরা কাজ করি, তো এখন কি করতে পারি। তো আমিও ছোটবেলা থেকে স্কাউট করি। আমার মনে আছে যে আপনার যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি বন্যার্থদের জন্য ত্রাণ উঠাইছিলাম, বাড়ি বাড়ি গিয়ে চাল উঠাইছিলাম। এই বিষয়টা আমার খুব মনে টানে। তো তখন থেকেই আর কি সামাজিক কাজে, বিভিন্ন কাজে অ্যাড থাকি, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ছোটবেলা থেকে কাজ করে আসতেছি। তো দেন বাপ্পির সাথে কথা হলো, বললাম যে তাহলে আমরা একটা গ্রুপ মিটিং করি, গ্রুপ মিটিং করে আমরা মোটামুটি একটা দেখি সবাই মিলে ভালো কিছু করা যায় কিনা। তো দেন যে আমাদের যে বর্ণাপু আমাদের সাথে অ্যাড হইলো, এবং যে বাপ্পির ফ্রেন্ড ঝুমুর, তো আমরা মিলে আপনার ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসি মাঠে আমরা মিটিং করলাম। তো ওই মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে সকলের প্রচেষ্টা নিয়ে আমরা একটা সংগঠন করব, এবং তখনই আমরা নামটা ঠিক করলাম। তখন থেকেই ফেসবুকে অ্যাকাউন্ট করে আমরা যাত্রা শুরু করি। সেই থেকেই আমাদের এই সংগঠন আজ পর্যন্ত 2012 থেকে 15-তে আমরা। আমি একটু কৌতূহলী টিনা, সেটা হচ্ছে যে এই যে শিশু সুবিধাবঞ্চিত শিশুদেরকে আপনারা এই জিনিসগুলো দিচ্ছেন, এটা ওরা জানতে কিভাবে পারে? মানে এটা আচ্ছা, জানতে পারে বলতে এটা হচ্ছে এদের জন্য একটা সারপ্রাইজ থাকে। তো কিছু এলাকায় হয়ে গেছে কি যে গতবার আমরা দিতে গিয়ে দেখলাম যে আপনার 13তে যাদেরকে দিছি, অনেক বাচ্চারা আইসা, আরে আপনারা আসছেন ভাইয়া, কেমন আছেন, ভালো আছেন, অনেকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা উৎসব বলতে আসলে ড্রেসটা কিন্তু একটা মূল বিষয় না, আমরা চাই হচ্ছে এদের মধ্যে যে ঈদের যে ফিল, আমরা ছোটবেলায় যে যখন আমরা ছিলাম, এখনো যে ঈদ মানে হচ্ছে ড্রেস, নতুন জামা, নতুন কাপড়, এবং মেয়েদের জন্য হচ্ছে মেহেদি। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করি যে ওদের একটা শ্রেণী আছে আমাদের দেশে যারা দেখা যায় আপনার এই জায়গাগুলো থেকে বঞ্চিত, তো তাদের জন্যই হচ্ছে আমরা এই সারপ্রাইজটা দিই। তো তারা এত খুশি হয় যে আমাদের পেজে বা আমাদের গ্রুপে গেলে আপনারা দেখতে পারবেন যে এদের হ্যাপিনেসটা কতটা বেশি। মানে তারা মনে করতেছে না যে তাদের কোনো কিছুর অভাব আছে বা তাদের ফ্যামিলি নেই। স্ট্রিট চাইল্ডদের অনেকেরই কিন্তু ফ্যামিলি থাকে না, তারা স্ট্রিটেই থাকে, স্ট্রিটেই ঘুমায়। হ্যাঁ, তারা দেখা যায় অনেক খুশি হয়। এটা হচ্ছে আপনার একটা আনন্দ শেয়ারের একটা জায়গা, যে শুধুমাত্র আপনার ড্রেস দেওয়া হচ্ছে বিষয়টা তা না, তাদের সাথে আমরা একটা আনন্দ শেয়ার করতেছি আর কি উৎসবের মধ্যে দিয়ে। মানে কমিউনিকেশনটা ওরকম হচ্ছে। আমি একটু বনার কাছে যেতে চাই। এখানে উৎসবটা হচ্ছে 13 তারিখে, উৎসবটা 13 জুলাই আমি দেখতে পাচ্ছি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যেটা হচ্ছে। তো বেসিক্যালি এটা তো এই ঈদে হচ্ছে, এর পরে আর কি থাকছে? আচ্ছা, এই ঈদে তো হচ্ছে এইটা দিচ্ছি, আর তারপর আবার ঈদুল আজহা আসবে। ঈদুল আজহাতে আমরা আগে যেগুলো করে এসেছি 2013 এবং 14-তে করেছি। 13-তে যেটা করেছিলাম যে ঢাকায় ঈদের একদিন পরে আমরা ঢাকার বিভিন্ন স্পটে
আমরা যে সবার তো বাসায় কোরবানি দেওয়া হয়, যে কোরবানির মাংসগুলো আমরা সবাই সব বাসায় কালেক্ট করি, অনেকে আবার আমাদেরও দিয়ে গেছে। তারপর আমরা চাল কিনে বিরিয়ানি রান্না করেছি, রান্না করে প্যাকেট করে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমরা বাচ্চাদেরকে খাইয়েছিলাম। বাহ। আর গত বছর যেটা করেছিলাম, গত বছর সিরাজগঞ্জের বন্যা কবলিত একটি গ্রাম, ওখানে আমরা প্রায় 700 থেকে 800 মানুষ ওই গ্রামটাতে আমরা পুরো গ্রামে মানে গ্রামবাসীদের নিয়ে আমরা কালচারাল প্রোগ্রামও করেছিলাম, পাশাপাশি ওদেরকে দুপুরে খাওয়ার আয়োজনও করেছিলাম। এবারও কি এরকম কিছু হ্যাঁ, হতে এবারও যাচ্ছে? ইনশাল্লাহ এরকমই প্ল্যান আছে, এবারও করবো এরকম টাইমের উপর একটা ডিপেন্ড করবে যে এরিয়া চুজ করে এবারও ওরকম কিছু একটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এবং আর এই 13ই জুলাই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে ঈদ উৎসব আসছে, এটার জন্য শুভকামনা থাকলো। আশা করছি অনেক 8,000 এখন যুক্ত হয়েছে লোক আপনাদের সাথে বললেন, তার মানে অনেক বড় পরিসরে হচ্ছে, এটাও বুঝতে পারছি। শুভকামনা থাকলো, ভবিষ্যতে আরো হয়তো এরকম কোনো আয়োজন নিয়ে নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবেন দুজনে। আপনাদেরকেও শুভকামনা এবং যমুনা টিভিকে শুভকামনা যে আমাদের এই প্রোগ্রামটাকে তুলে ধরার জন্য। এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি এবং সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে সব তরুণরা, বাংলাদেশের যত তরুণরা আছে বাংলাদেশে, সবাই যেন তাদের ব্যক্তিগত উদ্যোগে তাদের যার জায়গা থেকে যতটুকু সম্ভব ছোট্ট করে হলো যেন এগিয়ে আসে, দেন আমরা হয়তো একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো সবাইকে নিয়ে। এবং একসময় হয়তো এই সুবিধা বঞ্চিত শব্দটা আমাদের দেশে থাকবে না, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করতেছি। এই প্রত্যাশা আমাদেরও থাকলো। ভীষণই ভালো থাকবেন আপনারা। আর দর্শক, এই পর্যায়ে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন আপনারা। দর্শক, বিরতির পর আমন্ত্রণ আরও একবার আপনাদের প্রত্যেককে। আর এই মুহূর্তে আমরা নিউজ স্টুডিওতে চলে যাব নিউজ হেডলাইন্স জানতে। রয়েছেন সহকর্মী মাশরাফি, জানিয়ে দিচ্ছেন হেডলাইন্স। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল টিনা, সেই সাথে শুভ সকাল আজমিরকেও। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। নতুন চ্যাম্পিয়ন পেল কোপা আমেরিকা। ফাইনালে আর্জেন্টিনাকে টাই ব্রেকারে 4-1 গোলে হারিয়ে 99 বছর পর আসরের প্রথম শিরোপা জিতল চিলি। আরও দীর্ঘায়িত হলো আর্জেন্টিনার কোনো মেজর ট্রফি জয়ের 22 বছরের অপেক্ষার। সান্টিয়াগোতে ম্যাচের শুরু থেকে দুদলই ছিল আক্রমণাত্মক মেজাজে, তবে শুরুতে সুযোগ বেশি পেয়েছে স্বাগতিক চিলি। নিজেদের গুছিয়ে এনে আক্রমণে যায় আলবিসেলেস্তেরাও, তবে দুদলেরই গোলরক্ষক দারুণ কিছু সেভ করায় গোল পাওয়া হয়নি দুদলেরই। নির্ধারিত 90 মিনিটের পর আরও অতিরিক্ত 30 মিনিটেও কোনো দল গোল করতে না পারলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে মেসি দলের হয়ে গোল করলেও মিস করেন গঞ্জালো হিগুয়েন ও এভার বানেগা। আর আলেক্সিস সানচেজের গোলের পরই নিশ্চিত হয় আসরে চিলির প্রথম শিরোপা। আজ শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লড়াই। মিরপুরে দুপুর 1টায় প্রথম টি-20তে মুখোমুখি হচ্ছে দুদল। সব বিবেচনায় প্রোটিয়ারা এগিয়ে থাকলেও ভালো ফর্মের ধারা বজায় রাখলে জয় সম্ভব মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বড় জয় প্রেরণা হতে পারে মাশরাফি মুস্তাফিজের জন্য। অন্যদিকে নিজেদের ফেভারিট মানলেও সাব্বির সৌম্যদের মতো তারুণ্যের শক্তিকে নিয়ে ভয় দক্ষিণ আফ্রিকার। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার মুসলিম উদ্দিন আহমদ মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যায় মুসলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 1 জুলাই রাজনৈতিক সহিংসতার ঘটনায় তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ট্রাকের সংঘর্ষে 4 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। গতরাত 8:30টার দিকে 14 গ্রাম নোয়াবাজারে ধনেশ্বর পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুসহ বাসের 4 যাত্রী নিহত হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহসিন নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। গতরাত 10:30টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের মোল্লারপোল এলাকায় দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার উদ্ধারে যায় পুলিশ দলটি। এ সময় একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে 2 পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মহসিনকে মৃত ঘোষণা করেন। তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সমুদ্র সৈকতে 38 পর্যটকের মৃত্যুর 1 সপ্তাহ পর এই ঘোষণা দিল তারা। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসএফসি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, 30 দিন বলবৎ থাকবে এই অবস্থা। প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি।
সন্ত্রাসী হামলার পর ১৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে সোসে শহরের হোটেল ও সৈকতে। দায়িত্ব অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সোসের গভর্নর ও বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। দাতাদের কাছ থেকে কঠিন শর্তে ঋণ নেওয়ার প্রশ্নে কয়েক ঘন্টার মধ্যেই গ্রিসে শুরু হচ্ছে গণভোট। ভোটাভুটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। না ভোট জয়ী হলে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার শঙ্কায় পড়বে গ্রিস। সর্বশেষ জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছে হ্যাঁ ভোট। ইউরোজোনে থাকা আর দাতাদের শর্ত মেনে নিয়ে অনিশ্চয়তার অবসান চাইছে বেশিরভাগ ভোটার। অপরদিকে ইউরো গ্রুপের অবমাননাকর শর্ত মেনে না নেওয়ার পক্ষে আছেন প্রধানমন্ত্রী সিপ্রাস এবং তার সমর্থকরা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। টিনা। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং আমার পক্ষ থেকে আপনাকে শুভ সকাল। একই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদেরকে যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সকালে বাংলাদেশের সাথী হয়েছেন। একেবারেই তাই। যারা এখন যুক্ত হলেন তারা যেটা মিস করে ফেললেন এটি একটুখানি আপনাদের জন্য বলে দিতে চাই যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব 2015 13ই জুলাই শুরু হতে যাচ্ছে ঢাকা সহ আরও বিভিন্ন জেলা শহরে, 4-5টা জেলা শহরে। আয়োজন করেছে ফোরাম এসডিএ। ফোরাম এসডিএরই দুজনই সদস্যর সাথে আমরা আজ কথা বলছিলাম, যারা একজন হচ্ছেন AM রায়হান এবং সঞ্জিদা হোসেন, যারা 2012 সাল থেকে এই আয়োজনগুলো করে আসছে। শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নয়, এরা উইমেন নিয়েও কাজ করে, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে। বিভিন্ন মহৎ উদ্দেশ্য রয়েছে এই। ম্যাক্সিমাম জনই স্টুডেন্ট, আর কিছু জনের সদ্যই পড়া শেষ হলো আর কি। তবে আমরা আজ বিশেষত ঈদ উৎসব নিয়ে কথা বলছিলাম, যেটা আপনারা হয়তো আমাদের ইউটিউব দেখে নেবেন আশা করছি। এবং বলতে চাই যে এই ধরনের উদ্যোগ শুধুমাত্র কোনো সংগঠন যদি নেয় তাতে কতখানি সফল হওয়া সম্ভব, আসলে অনেকটাই সফল হওয়া সম্ভব। এরকম এদেরকে দেখে দেখে যদি আরও কয়েকটা সংগঠন এভাবে তৈরি হয় এবং তারা যদি সারা বাংলাদেশে এরকম কার্যক্রম শুরু করে, আমার মনে হয় খুবই সফলতার দিকে তারা চলে যেতে পারবে। অর্থাৎ যে জায়গাটাতে তারা তাদের হ্যাপিনেস খুঁজছে সেটা হচ্ছে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ খুঁজে নিতে। কিন্তু এটা কি শুধুমাত্র তাদের দায়বদ্ধতা? সমাজের মানুষ হিসেবে কিন্তু আমাদেরও দায়বদ্ধতা থেকে যায়। তাই সেই দায়বদ্ধতার জায়গাটা থেকে টিনা, আমার মনে হয় আমরাও যদি প্রতিটা মানুষ এরকমের ইনিশিয়েটিভ নেই, ব্যক্তিগতভাবেও যদি আমরা কাউকে সাহায্য করি, সেটা অনেক ভালো একটা উদ্যোগ হবে। অবশ্যই আমার মনে হয়, কারণ কিছুক্ষণ আগে ওনারা বললো না যে এরকম করে হয়তো একটা সময় আমাদের সুবিধাবঞ্চিত শব্দটাই আর থাকবে না। তো এটা যারা মোটামুটিভাবেও প্রিভিলেজড তাদের ঘাড়ে তুলে নেওয়াটা আমার মনে হয় আর এখনই হাই টাইম। আমার মনে হয় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এটা করতেই পারি। নতুন কোনো সংগঠন আর তৈরি না হোক, যারা অলরেডি এক্সিস্ট করে ওনাদেরকেই হেল্প করা, ওনাদের সাথে যুক্ত হওয়া, কিংবা যার যার জায়গা থেকে করা, এগুলো করা যেতেই পারে। আর যাই হোক, আমরা একটুখানি সকালবেলা প্রসঙ্গে চলে যাই। সকালবেলার আয়োজন নিয়ে থাকি আমরা আপনাদের সকালটাও গুছিয়ে দিতে। তো এরকমই একটা সকাল আমরা প্রায় উপভোগ করতে চাই ভিজুয়ালি, আজও তার বাইরে নয়, সেটাই করছি। বাহ, চমৎকারই। আমার মনে হয় চোখ জুড়ানো কিছু দৃশ্য, এবং তার পাশাপাশি আমার যেটা মনে হয় সদরঘাটের এই লঞ্চ চলাচল দেখে আমার যেটা মনে হলো যে ঈদ আসছে, দক্ষিণাঞ্চলের যারা রয়েছেন তারা নিশ্চয়ই এ সময় বাড়ি যাবেন। তো আপনাদের জন্য প্রত্যেকবার আমরা একটুখানি যেটা বলি, আজও সেটা বলছি, সেটা হচ্ছে এ সময় না লঞ্চে অতিরিক্ত ভিড় হয়। শুধুমাত্র লঞ্চ নয়, ট্রেন বলি, বাস বলি, যে কোনো মাধ্যমই বলি না কেন, জলপথ, স্থলপথ, অতিরিক্ত ভিড় হয়, মানুষ হয়। তো আপনারা প্লিজ অতিরিক্ত যাত্রী হয়ে যাবেন না, কারণ নিজের জীবনের ঝুঁকি না এতে অনেকাংশে বেড়ে যাবে। কারণ একটা আনন্দ উৎসব করতে বাড়িতে যাওয়া, এর
মানে পরাপরেই যে প্রত্যাশা থাকে সেটা হচ্ছে আবার সুস্থ শরীরে ঢাকাতে ফিরে আসা আপনজনদের কাছে কিংবা সুস্থ শরীরে আপনজনদের কাছে পৌঁছানো। তো আপনারা একটু মাথায় রাখবেন, অগ্রিম টিকিট দরকার পড়লে পাওয়া যাচ্ছে, বাসের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে, ট্রেনেরটা 9 জুলাই থেকে পাওয়া যাবে, লঞ্চেরটাও নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই টিকিট কেটে ফেলবেন এবং প্লিজ একটুখানি কনফার্ম করবেন যে যাত্রী ঠিকঠাক যাচ্ছে ওটাতে, মানে অতিরিক্ত চাপ যেন না হয়, কারণ যদি দেখেন তখনও উঠে অতিরিক্ত চাপ হচ্ছে আপনারা আওয়াজ তুলুন। সেটাই টিনা, এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই এবং সেই প্রসঙ্গটি হচ্ছে গিয়ে আমরা একটু চাকরির খোঁজ খবর জানাতে চাই। আমরা জানি যে অনেকেই আছেন যাদের হয়তোবা লেখাপড়া শেষ করেছেন, একটা জবের জন্য ভাবছেন, তাদের জন্য আসলে আমাদের এই আয়োজনটি। জানাবো কয়েকটা প্রতিষ্ঠানের নাম এবং কয়েকটা চাকরির ইনফরমেশন। যেমন প্রথম যে প্রতিষ্ঠানটির নাম জানাবো, মহিলা বিষয়ক অধিদপ্তর, পদবি ডিজাইনার ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রার্থীর যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতার সনদপত্র। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13ই অগাস্ট 2015 এবং এই সূত্রটি যে জায়গা থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে দৈনিক সমকাল, 1 জুলাই 2015। বিস্তারিত জানতে এখানে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এখান থেকে। এরপরে আরও একটি প্রতিষ্ঠানের নাম আমি জানাচ্ছি যেখানেও ভ্যাকেন্সি রয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে যে পদে খুঁজছে ওনারা লোক সেটা হচ্ছে সহকারী পরিচালক এবং প্রার্থীর যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৌযান এবং নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রির আবেদনপত্র জমা দেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 জুলাই 2015। খুব বেশি দিন নেই, আবার কম দিনও নেই। আর এটা আমরা যেখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে সমকাল, 1 জুলাইয়েরই সমকালে আপনারা চোখ রাখতে পারেন বিস্তারিত জানতে। জানাবো আরও একটি তথ্য, প্রতিষ্ঠানের নাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পদবি কোষাধ্যক্ষ এবং প্রার্থীর যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 7 জুলাই 2015। সূত্র সমকাল, 9 জুন 2015। বিস্তারিত জানতে লগ অন করুন www.rakub.org.bd। এবার যেটি জানাচ্ছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ঊর্ধ্বতন কর্মকর্তা খুঁজছেন ওনারা, এই পদেই খুঁজছেন এবং প্রার্থীর যোগ্যতা হতে হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 7 জুলাই 2015, যেখান থেকে আমরা জানতে পেরেছি 9 জুনের সমকাল। 9 জুনের সমকালে আপনারা বিস্তারিত জানতে পারেন এবং এখানেও লগ অন করতে পারেন www.rakub.org.bd। জানাবো আরও একটি তথ্য, প্রতিষ্ঠানের নাম জাতীয় মানবাধিকার কমিশন আর পদবি জনসংযোগ কর্মকর্তা। প্রার্থীর যোগ্যতা গণযোগাযোগ ও সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বা মিডিয়া স্টাডিজ বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 জুলাই 2015। বিস্তারিত জানতে 30 জুন দ্য ডেইলি স্টার পত্রিকায় দেখতে পাবেন। এই মুহূর্তে যেটি জানাচ্ছি সেটি হচ্ছে অ্যারোস্টকেট গ্রুপের একটি ভ্যাকেন্সির খবর। মেডিকেল প্রমোশন অফিসার খুঁজছেন তারা। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10 জুলাই 2015। বিস্তারিত জানতে লগ অন করুন প্রথম আলোর জব। আচ্ছা, নিশ্চয়ই দর্শক আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। আমরা চেষ্টা করব দেশে যে বেকারত্ব, সেই বেকারত্ব দূরকরণে এবং আপনারা যারা বাসায় রয়েছেন, যারা অনেক কিছু জানেন না, অ্যাকচুয়ালি আপনাদের কাছে সেই তথ্যগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আপনারা যদি সেখান থেকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটা চাকরি যদি গ্র্যাব করতে পারেন সেটাই আমাদের সার্থকতা। অবশ্যই অবশ্যই, তাই আমার মনে হয় অনেক প্রার্থী রয়েছেন, আপনারা কিন্তু এই পত্রিকাগুলো দেখে কিংবা ওয়েব অ্যাড্রেস দেখে এখনই অ্যাপ্লাই করতে পারেন। আর এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের সাথে আপনি রয়েছেন এবং আমরা বেশ কিছুটা সময় ধরে কিন্তু আপনাদের সাথে ছিলাম। আরও কিছুটা সময় আমাদের আয়োজন থাকবে, তবে এই মুহূর্তে আমাদের যেতে হবে আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে। সে জানাবে আবহাওয়ার পূর্বাভাস। রুবি, শুভ সকাল। শুভ সকাল টিনা, শুভ সকাল আজমির।
একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, আর তা হচ্ছে আজকে সকালে বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল এমন বৃষ্টি প্রতিটা দিনই যদি হতো তাহলে সকালটা খুব সুন্দরভাবে শুরু হতো। কারণ আজকের বৃষ্টিটা ছিল ঝিরঝিরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়ে পানি জমে যাওয়ার মতো বৃষ্টি না। এনিওয়ে, ওয়েলকাম জানাচ্ছি। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, চট্টগ্রাম আর সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবার আপনাকে জানিয়ে দিব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে এবং তা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন সাতক্ষীরাতে ছিল 24.7। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50 বিভাগীয় শহরগুলোর খবর। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 35.2, সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 32.8 এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 35.8 এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 33.6 এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল হাতে থাকা ওয়েদার ডিটেলসে। টিনা, আজমিন, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলসে। এবং সেই সঙ্গে আরেকটা কথা, এই সময় অনেকেই ঠান্ডায় খুব ভোগেন, অর্থাৎ সর্দি থেকে শুরু করে জ্বর। তো আমি একটা রিকোয়েস্ট করবো, তা হচ্ছে আমাদের দেশীয় যে মৌসুমি ফলগুলো রয়েছে সেগুলো যেমন ভালো, এবং সেই সাথে লটকন থেকে শুরু করে জাম্বুরা, কামরাঙ্গা, প্রত্যেকটা ফলে কিন্তু প্রচুর, আর সবচেয়ে বেশি ভিটামিন সি কিন্তু রয়েছে হলুদে। তাই হলুদ যদি গরম দুধ দিয়ে খাওয়া যায় সেটা কিন্তু প্রচুর ভিটামিন সি এর সাপ্লাই দিবে। এনিওয়ে, আপাতত ভালোবাসার সাপ্লাই দিয়ে ওয়েদার আপডেট সাপ্লাই দেওয়া বন্ধ করে আজকের জন্য বাবাই বলছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুবি। তোমার ভালোবাসা অবশ্যই আমরা গ্রহণ করলাম এবং সবসময় এইভাবে ভালোবেসে যাও, এটাই প্রত্যাশা। অবশ্যই তাই, ভালোবেসে এভাবে করি ওয়েদার আপডেট, প্লাস ওয়েদার আপডেটের শুরুতে এবং শেষে যে টিপসগুলো তুমি দাও, এটার জন্য আমার মনে হয় দর্শকরাও মুখিয়ে থাকে। শুধুমাত্র যে ফলগুলোর নাম করলে তার সাথে একটা অ্যাড করবো আনারস। এই সিজনে আনারস যেরকম অ্যাভেলেবেল সেরকম খাওয়াও প্রচণ্ড ভালো, কারণ অনেক জীবাণু ধ্বংস করতে সক্ষম আনারস। রুবি, আরও একবার ধন্যবাদ তোমাকে শেষের দিকের বিশেষ করে মূল্যবান এই কথাগুলো বলার জন্য। আর এই মুহূর্তে আমরা দর্শকদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ছবির সময় চলে এসছে। আপনারা যেগুলো পাঠান আমাদেরকে, আপনাদের চোখে আমরা যেগুলো দেখে থাকি সেগুলোই দেখাবো। একটা বর্ষার ছবি দেখতে চাইছি, সেরকমই একটা ছবি দেখছি। মাহমুদ হাসান পাঠিয়েছেন আজকের ছবিটি। উনি শিরোনাম দিয়েছেন অন্তরে দুরন্তপনা, বর্ষা বাদল বাঁধ সাধে না। পুটিয়া থেকে, রাজশাহীর পুটিয়া থেকে তুলে পাঠিয়েছেন এটি। একদম শিরোনামের সাথে ছবিটি একদমই পারফেক্ট। অন্তরে দুরন্তপনা, বর্ষা বাদল বাঁধ সাধে না। আসলেই তাই, আমরা একদমই দুরন্তপনা দেখলাম। এবং যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে গ্রামে, একটু যদি বৃষ্টি পায় দেখা যাচ্ছে যে অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে এরকম দৃশ্য কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আমার মনে হয়, মানে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। একেবারে, মানে শুধুমাত্র দেখেছেন না, এক্সপিরিয়েন্সও করেছেন, এটা বলতে চাচ্ছিলাম। যাই হোক, আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তবে চলে যাওয়ার আগে যেটা আমরা জানাতে চাই আপনাদেরকে, যে যমুনার সাথে সারাদিন থাকলে আপনারা যে আয়োজনগুলো দেখতে পাবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে বিকেল 4:30টায় কি থাকছে। বিকেল 4:30টায় আপনারা দেখতে পাবেন ঈদ আসছে। এছাড়া সন্ধ্যে 6টায় দেখতে পাবেন রমজান নিয়ে অনুষ্ঠান রোজার দিনে, এবং রাত 8:30 দেখতে পাবেন বিনোদন জগতে খবরাখবর নিয়ে প্রতিদিনের লাইভ শো লাক্স শোবিজ টুনাইট। আর এরপরে রাত 9:20 দেখতে পাবেন অনুসন্ধানমূলক অনুষ্ঠান 360 ডিগ্রি। আর এরপরে রাত 11টায় দেখতে পাবেন জয় মামুনের উপস্থাপনায় টক শো 24 ঘন্টা।
এবং আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, নিশ্চয়ই আপনাদের সাথে অন্যান্য দিনগুলোও আমাদের কাটবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাকি যে দিনগুলোতে আমরা সকালে বাংলাদেশ করব। প্রতিদিন এটাই আমাদের অনুষ্ঠান, সকাল 7:30টায় শুরু করি আমরা। নিশ্চয়ই আগামীকাল সহ ভবিষ্যতের সঙ্গী আপনি হবেন আমাদের। অবশ্যই, এবং আমাদের সাথে থাকবেনও, বিশেষ করে বিভিন্ন মতামত দিয়ে এবং ছবি পাঠিয়ে। আজকের মতো চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন এবং শুভ সকাল। শুভ সকাল।